আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে পথে বসার উপক্রম সাভারের ফুল চাষিদের। বছর জুড়ে ফুল চাষ প্রায় বন্ধ থাকলেও নিউ ইয়ারের মতো বিশেষ দিবস ঘিরেও আশানুরূপ সাড়া না মেলায় বিপাকে পড়েছেন তারা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফুলের চাহিদা, যার প্রভাব দেখা যায় শ্যামপুর, কমলাপুর, ভাগ্নিবাড়ি, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, কাকাবো সহ সাভারের বিরুলিয়ার 29টি গ্রাম। একই সঙ্গে সাভারের অন্যান্য ইউনিয়নের ফুল চাষিরাও পড়েছেন বিপাকে। চালানের পুরোটাই ভেস্তে গেলেও দ্বিতীয় দফায় বিনিয়োগ করে চোখে সর্ষে ফুল দেখছেন চাষিরা। বছর এই দিনে মনে করেন 5টা 7টা বিক্রি হয়েছে, এইবার এই দিনে 2টা 3টা বিক্রি। আগে তো বিক্রি টিক্রি মোটামুটি ভালাই চলছে, ভালাই খাইছিল, ভালাই খেতে খাওয়ান টান দিয়ে চলা পারছে, কিন্তু এখন তো চলুন যায় মানে এই পয়সায় কিছুই হয় না, খেতে সার পানির পয়সা হয় না। এই সময় চাষিদের ফুলের সমারোহ আর পাইকারদের ভিড় দেখা গেলেও সেখানেও করোনা প্রভাব ফেলেছে। এবার করোনার কারণে বিয়ে শাদী নাই, কোনো অনুষ্ঠান নাই, এই কারণে ফুলের বাজারটা খুব মন্দা। কৃষকের তাতে খুব কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। করোনা পরিস্থিতিতে ফুল চাষিদের লোকসানের কথা স্বীকার করে তাদের পাশে আছেন বলে জানান সাভার উপজেলা কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদের অর্থায়নে আমরা 3.5 লক্ষ টাকার একটা প্রণোদনা প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি এবং অচিরেই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেটা আমরা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সেই প্রণোদনা প্যাকেজটা আমরা কৃষকদের মাঝে বিতরণ করব। সাভারের ফুল চাষিদের বাঁচিয়ে রাখতে সরকার সুদৃষ্টি দেবে এমন আশা ফুলপ্রেমীদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে ঢাকা থেকে সুনামগঞ্জ গেলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শহীদ মিয়াকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। এর আগে গেল 27 ডিসেম্বর রাতে আরেক আসামির বাসের হেলপার রশিদ আহমেদকে ছাতক থেকে গ্রেপ্তার করে পিবিআই। সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, বাস চালক শহীদ মিয়া এখনও সিআইডির তত্ত্বাবধানে আছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার নূর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে তাকে ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল শুক্রবার পৌর শহরের পূর্ব চৌরাস্তার বঙ্গবন্ধুর ওই মুরাল ভাঙচুর করা হয়। আটক নূর আলম পৌর শহরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। নূর আলম পেশায় কাঠ মিস্ত্রি। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। ভিন্ন ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 4 জন মারা গেছে। জমি নিয়ে বিরোধে চুয়াডাঙ্গার দামুড়হুদায় গেল রাতে শফিকুল ইসলাম নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনির ব্যাচেলর বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মরদেহটি কারখানার প্রশাসন শাখার বোরহান উদ্দিনের। মরদেহ ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যশোরের কেশবপুরে ইদ্রিস আলী নামের এক ভ্যান চালককে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বসুন্তিয়া গ্রামের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে আশুলিয়ার ইয়ারপুরে এক যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী আলভিও মারা গেছে। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহত আরেক শিক্ষার্থী প্রান্তিক শুক্রবার রাতে মারা যায়। বৃহস্পতিবার 31st নাইটে 2 বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত 11টার দিকে নবাবগঞ্জের প্যারাগন হাসপাতালের সামনে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে 2 জন ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহপাঠীদের মধ্যে। এদিকে যশোর ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 2 জন। রাজশাহীতে মদ্যপানে 3 জনের মৃত্যু হয়েছে।
আরও দুজনের অবস্থা সংকটাপন্ন। গতরাত থেকে ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি জানান, রাতে হোসনিগঞ্জ এলাকায় এরা মদ পান করেন। এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের ভর্তির পর এদের 3 জনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ 2 জন 17 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম মারা গেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ৬২-র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠন ছিলেন আয়েশা খানম। ছাত্রজীবন শেষে অধিকার বঞ্চিত নারীদের জন্য আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর নেত্রকোনায় নিজ গ্রামে তাকে দাফনের কথা রয়েছে। জোবায়ের সানির রিপোর্ট। আয়েশা খানম জন্ম 1947 সালের 18 অক্টোবর নেত্রকোনার গাবরাগাতি গ্রামে। 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখেন তিনি। ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নির্বাচিত হন রোকেয়া হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক। দেশ স্বাধীন হওয়ার পর নিজেকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত করেন আয়েশা খানম। আজীবন কাজ করে গেছেন নারীদের অধিকার রক্ষায়। ওনার নেতৃত্ব সম্পর্কে আমি অল্প কথাই বলতে পারবো না। ওনার মতো নেত্রী আমাদের সময় আমরা আর পাবো বলে যাই না। যিনি নারী সমাজকে এই দেশের নয় শুধু সারা বিশ্বের একটা পরিচিতি, একটা প্রভাব তিনি তৈরি করতে পেরেছিলেন। আমরা যারা আছি নারী আন্দোলনের সাথে, আমরা যেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকলে নারীর যে মানবাধিকার সেটা যেন প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার হই। শনিবার সকাল 8:30টায় আয়েশা খানমের মরদেহ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। যখন যে কাজটা করেছে অত্যন্ত নিখুঁতভাবে, অত্যন্ত ডেডিকেটেডভাবে কাজ করেছে এবং সবসময় কাজে একটা নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে নারী আন্দোলনটাকে আরও কিভাবে অগ্রসর করা যায় সেটার ব্যাপারে তার অনেক সবসময় উনি এটি নিয়ে আসলে একটা চর্চার মধ্যে থাকতেন আর কি। শুরু থেকেই বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন আয়েশা খানম। প্রথমে ছিলেন সহ সাধারণ সম্পাদক। 1 দশক আগে সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু ছিলেন সেই পদে। জোবায়ের সানি, RTV, ঢাকা। রাজশাহীর পদ্মাপাড়ের দুর্গম এলাকার চর খিদিরপুর ও খানপুর। একসময় এই এলাকার মানচিত্র ছিল অনেক বড়। পদ্মার ভাঙনে 20,000 জনসংখ্যার গ্রামটি এখন পরিণত হয়েছে 1,500-এ। প্রতি বছর বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর জমি। মার্শাল আলমের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। বাংলাদেশ ভারত সীমান্তের পাশেই চরটির অবস্থান। রাজশাহী শহর থেকে 6 থেকে 7 কিলোমিটার নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় দুর্গম চর খিদিরপুরে। পদ্মাপাড়ের এই এলাকায় একসময় ছিল 20,000-এর বেশি মানুষের বাস। সময়ের ব্যবধানে চরটি বিলীন হতে চলেছে। 11টা সিট আপনার চর খিদিরপুর, একটা আছে, 10টাই নদী গর্ভে। বন্যার কবলে প্রতি বছর যদি ভাঙতে ধরে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাই, তাহলে তো সরকারের ক্ষতি, জনগণের ক্ষতি আর কি। আগে আবাদ পানি মেলাই হয়তো, এখন তো ওইসব নাই, সব নদী ভাঙনেই শেষ। জায়গা জমিতে চলে যাচ্ছে আমরা, জায়গা জমি নদীর মধ্যে। প্রমত্ত পদ্মার তাণ্ডবে বৃহৎ থেকে ক্ষুদ্র জনপদে পরিণত হয়েছে চরটি। ভাঙনের কারণে পদ্মার 400 মিটার সীমা এখন ভারতের ভিতরে। ফলে 400 মিটারের জন্য ভোগান্তি চরমে। 17 কিলোমিটার ঘুরে রাজশাহী শহরে প্রবেশ করতে হয় এই চরবাসীর। আবার মেয়েদের কোন ডেলিভারি হলে কিংবা অসুখ বিসুখ হলে পরে রাত্রি হলে যাওয়া খুব অসুবিধে। ওই জায়গাটা ভারতের, ওই জায়গাটার ভিতর দিয়ে গেলে আমাদের খুব সুবিধা হয়। জায়গাটুকু আপনারা যদি সংশোধন করে দেন তাহলে আমাদের আল্লাহর রহমতে খুব ভালো হয়। ভারতের এই 400 মিটার সীমানা ব্যবহারের জন্য করিডোর নেয়ার অনুরোধ জানিয়েছে বিজিবি। বিএসএফ এর কাছে প্রস্তাবনা দিয়েছে। এটাকে আমরা বলি ইনোসেন্ট প্যাসেজ, অর্থাৎ একটা করিডোর দেওয়া যেন চরবাসীদের ঘুরে যেন আসতে না হয় 400 গজ দিয়ে চলে আসলে। তো এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। নদী ভাঙনের শিকার অনেকে এখন উদ্বাস্তু, পাড়ি জমিয়েছেন শহরাঞ্চলে। আবার কেউ কেউ বছর চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে থাকছেন এই চরেই। বাড়িঘর ভাঙছে 3 বির,
1 বিঘা জমি আপনার বছরে 8,000 টাকা দেওয়া লাগে। এই বাঁধটা যদি বেঁধে দেয় ব্লক দিয়ে বা ড্রেসিং করার পর ব্লক দিয়ে কার্পেটিং করে যদি দেয়, তাহলে শহরটা এই গ্রামটা থাকলে সরকারের ইনকাম হবে, জনগণের ইনকাম হবে। সবই তো ভেঙে গেছে, এখন সামান্য কিছু আছে। 2 বছর একটু কম ভাঙছিল, এবার আবার বেশি ভেঙেছে। স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের সুদৃষ্টি চেয়েছেন স্থানীয়রা। ভারত সীমান্তের ঠিক পাশেই রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চল চর খিদিরপুর। প্রতি বছর পদ্মার ভাঙনে হাজার হাজার হেক্টর জমি বিলীন হয়ে যায় পদ্মার গর্ভে। স্থায়ী বাঁধ নির্মাণ করে এই সমস্যা থেকে এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মাশায়েল অমি, চর খিদিরপুর, রাজশাহী। সংবাদ শেষ করব নড়াইলে মাছ ধরার উৎসবের খবর দিয়ে। বর্ষার পর এই মৌসুমে কমে যায় খাল বিলের পানি। এ কারণে নড়াইলের বিভিন্ন খাল বিলে চলছে মাছ ধরার উৎসব। তবে আগের তুলনায় মাছ কমে যাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন তারা। অন্যদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। নড়াইল প্রতিনিধি সুজয় বক্সির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশীয় প্রজাতির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত নড়াইল জেলা। এখানে ইছামতি, চাচুড়ির, কাড়ার, নলামারা সহ রয়েছে অসংখ্য বিল। বর্ষা শেষে এসব বিলে শৌখিন ও পেশাদারী মাছ শিকারীরা নেমে পড়েন মাছ ধরতে। তারা জানান শোল, টাকি, মাগুর, শিং, কই সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে তাদের জালে। তবে মা মাছ নিধন, ধানে বিষ প্রয়োগ, নিচু জমিতে ঘের তৈরি, বর্ষার পানি কম হওয়া সহ নানা কারণে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। নড়াইল জেলার এটা কাড়ার বিল একটা নাম করা একটা বিল। দলবদ্ধভাবে 1-150 লোক 200 লোক বেশি আমরা পোলো নিয়ে মাছ মারতে আসি। আগে যে শৈল মাছ পাওয়া যেত বা মাছ টাছ পাওয়া যেত, বর্তমান তা পাওয়া যায় না। সরকারের কাছে আবেদন যে এখানে যদি বড় অভয়াশ্রম করা হয় তাহলে এই দেশি মাছের উৎপাদন বৃদ্ধি হবে। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই জেলা মৎস্য কর্মকর্তা। 2টি অভয়াশ্রম সংস্কার এবং মেরামত করা হয়েছে এবং অভয়াশ্রমকে ঘিরে সেখানেও আমাদের বেশ মাছের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেখানে মাছের উৎপাদন অনেক আশানুরূপ। দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির ব্যবস্থা নিলে এভাবেই মাছ ধরার উৎসব চলবে, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী রহমান, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। জেলার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।